আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে ইউনিট 2, রুলস অ্যান্ড রেগুলেশনস অফ এনভায়রনমেন্ট। তাহলে এখানে রুল আর রেগুলেশন বলতে কি বোঝাচ্ছে? আইন আর নিয়ম কানুন। পরিবেশকে বাঁচানোর জন্য এই দুটো জিনিসই আমাদের সবচাইতে বেশি দরকারি। কারণ আগের চ্যাপ্টারেই আমরা দেখলাম যে আমরা প্রায়োরিটিগুলো গুলিয়ে ফেলেছি, নয়তো পরিবেশের আজকে এই অবস্থা হতো না। তাহলে যদি আজ আমরা প্রায়োরিটি গুলিয়ে ফেলি, তখন যেটা দরকার হয় যে মানুষকে তখন, শুধু মানুষের ক্ষেত্রে না, যে কোনো জীব যে কোনো ক্ষেত্রে একটা, যখন কেউ কিছু উল্টোপাল্টা কাজকর্ম করছে, সে যেন একটা নিয়ম পালন করে, সেটার জন্য একটা স্ট্রিক্ট একটা ডিসিপ্লিন তৈরি করার দরকার হয়। মানে আজ ধরো একটা বাঘ, তার উচিত হরিণকে খাওয়া, কিন্তু সে হঠাৎ করে ঘাস খেতে শুরু করলো, তাতে দেখা যাবে যে তার শরীর খারাপ করতে শুরু করবে। তাহলে শরীর খারাপ করছে মানেই বোঝাচ্ছে যে তার ক্ষতি হচ্ছে, এটা তার করা উচিত না। এবার বাঘ আমাদের মতো বোকামো করে না, মানুষ মাত্রই হচ্ছে নানা রকম বোকামোর কাজ করে। আজ আমরা হয়তো ঘাস খেয়ে সুস্থ থাকবো, কিন্তু তাও আমরা চাইছি যে আরেকটু মাংস খাই। কেউ কেউ মাংস খেয়ে সুস্থ থাকবে, সে তাও চাইবে ঘাস খেতে। তো এই জিনিসগুলো, এবার এই কয়েকটা ব্যাপার, সেইটা তোমার জন্য যদি সেটা ক্ষতিকর হয়, তখন তোমাকে বাধ্য করা হয় যাতে তুমি সেই নিয়মটা পালন করো। এখানে আর একটা উদাহরণ হিসাবে যদি আমরা বলি যে গাড়ি চালাতে গিয়ে হেলমেট ব্যবহার করা বা সিট বেল্ট ব্যবহার করা, এই গাড়ির ক্ষেত্রে হেলমেট বা সিট বেল্ট এই দুটোই কিন্তু তোমার প্রাণ বাঁচানোর জন্য দরকারি। সরকারের অ্যাকচুয়ালি কোনো কিছু সমস্যা হয় না এই দুটো যদি না তুমি পড়ো। সমস্যা তখন হবে যখন এইগুলো না পড়ে তুমি যখন গাড়ি চালাচ্ছ, তার ফলাফল যেটা হবে সেইটা থেকে। এক তো অ্যাক্সিডেন্ট বেশি হবে, দ্বিতীয় হচ্ছে অ্যাক্সিডেন্ট হলেও তার থেকে যে ফলাফলটা হচ্ছে, তার থেকে যে কি বলবো, যে আঘাত যেগুলো হচ্ছে সেইগুলো অনেক বেশি মারাত্মক হবে। তারপরে তোমার উল্টোপাল্টা ড্রাইভিংয়ের জন্য অন্য কারোর ক্ষতি হবে। তো এই কারণে একটা নিয়ম তৈরি করা হচ্ছে যাতে তুমি সেটা মেনে চলতে বাধ্য হও, কিন্তু আলটিমেটলি সেটা লক্ষ্য হচ্ছে তোমারই লাভের জন্য, তোমারই ভালোর জন্য। তো সেইখানেই এটাও একই কারণ যে আজ ধরো তুমি হয়তো ভাবছো যে পরিবেশকে বাঁচানোর জন্য এই নিয়ম সেই নিয়ম, যে আশপাশে অনেক কিছু শুনে থাকবে, তোমরা খবরে দেখে থাকবে যে একটা ডেসিবেলের উপরে শব্দ চালানো উচিত নয়, মাইকে একটা ডেসিবেলের লিমিট থাকা উচিত, যে এত এর বেশি মানে উঁচু শব্দ হলে, উঁচু ভলিউমের শব্দ হলে সেটা শব্দ দূষণ করছে। তো সেখানে একটা আইন থাকবে, যারা সেই পরিমাণ শব্দ তৈরি করছে তাদেরকে ধরা হবে, তাদেরকে ফাইন করা হবে। তারপর ধরো কোনো ক্ষেত্রে হাওয়া, তাহলে গাড়ি চালাচ্ছে, পলিউশন চেক করার কথা 6 মাস ছাড়া ছাড়া, সেটা হয়তো কেউ করছে না, তার জন্য তাকে পুলিশ ধরবে। এবার তুমি ধরো গাড়ি চালাচ্ছো, তুমি ভাবছো যে দূর বাবা আবার কিছুদিন ছাড়া ছাড়া এটা চেক করতে হবে, না করলেই বা কি এমন, এটা হচ্ছে সরকারের ধান্দা, টাকা ইনকামের। কিন্তু তুমি এটা ভেবে দেখছো না যে ওই যে ধোঁয়াটা তোমার গাড়ি থেকে যেটা বেরোচ্ছে, সেটা যদি না তুমি চেক করো, তাহলে তুমি ধরতে পারবে না যে তোমার গাড়ি সুস্থ আছে কিনা। তাহলে তার থেকে বেরোনো ধোঁয়াটা তোমার নাকে তো ঢুকছেই, তোমার বাড়ির একটা ছোট বাচ্চারও নাকে ঢুকছে, তোমার বাড়ির যে বয়স্ক যারা রয়েছে তাদেরও নাকে ঢুকছে, কারণ কোনোভাবে সেই হাওয়াটা কিন্তু পৃথিবীর বাইরে চলে যাচ্ছে না। পৃথিবীতে যে পরিমাণ বায়ু দূষণ হচ্ছে তার জন্য কিন্তু তোমার ওই ধোঁয়াটাও 0.001% হলেও দায়ী। তাহলে এইগুলোই হচ্ছে নিয়ম কানুন আইন, এগুলো সবই তৈরি করা হয়েছে যাতে মানে মানুষের ক্ষেত্রে বিশেষ করে, যাতে তারা সেই ডিসিপ্লিনটা ফলো করে। কারণ বেশিরভাগ জন মানুষই আমরা ডিসিপ্লিন ফলো করি না যেরকম অন্যান্য জীবজন্তুরা করে। আমাদের এই যে মাথা আছে, সেই মাথা থেকে আমাদের উদ্ভট উদ্ভট ভাবনা চিন্তা বেরোয়, যেটাকে আমরা ফলো করি। তো এখানে ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে নেসেসিটি, কেন দরকার। তাহলে দরকারটা আমরা অলরেডি এক্সপ্লেন করা হয়ে গেল। এরপরে আসছে ডিফারেন্ট টাইপস, তাহলে কি কি ধরনের নিয়ম কানুন হয় সেটাও আমার বলা হয়ে গেছে কিছুটা। এবার আসছে ভুল আর সমস্যা কি নিয়ে, ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে সেটা ব্যবহার করা হচ্ছে কিনা, সেটাকে
মানে পরিণতি দেওয়া যাচ্ছে কিনা। মানে ধরো আজকে আমরা বলছি মুখে যে জল দূষণ করা উচিত নয়, একটা জলাভূমিতে নোংরা ফেলা উচিত নয়, এটা একটা আইনে হয়তো লেখা আছে, কোনো একটা আইন আছে যেখানে জল দূষণ নিয়ন্ত্রণ আইনের ক্ষেত্রে হয়তো বলা হয়েছে যে জলাভূমিতে তুমি নোংরা ফেলবে না। কিন্তু তোমরা যদি আশপাশে দেখো, আশপাশের সমস্ত জলাভূমিগুলোকে এক একটা মানে ডাস্টবিন হিসাবে ইউজ করা হচ্ছে, যে ফাঁকা জায়গা রয়েছে, জল রয়েছে, সেটা জল থাকুক বা না থাকুক, একটা ফাঁকা জায়গা মানেই সেটাকে ডাস্টবিন হিসাবে ইউজ করা যায়। তাহলে সেখানে আইন আছে তো, কিন্তু আমরাও কি সেখানে পালন করছি? এখানে পালন করার ক্ষেত্রে মানুষের ভাবনা চিন্তাও যেমন দায়ী, যে আমরা পরিবেশকে প্রায়োরিটি দিচ্ছি না, আমাদের বাড়িটাকে আমরা পরিষ্কার রাখছি, কিন্তু বাইরে বেরোলেই আমরা ভুলে যাচ্ছি যে সেটাও আমার বাড়ি, সেটাকেও আমাকে পরিষ্কার রাখতে হবে। একটা চিপসের প্যাকেট খাওয়ার পরেই আমরা রাস্তাতে ফেলে দিলাম, একটা জলের বোতল ফেলে দিলাম, আমরা এটা ভাবছি না আমরাই আমাদের বাড়িটাকে নোংরা করছি। কিন্তু তোমরা মানে ভেবে দেখো না, আমরা আমাদের বানানো যে সিমেন্টের যে বাড়িটা, সেইটাকেই আমাদের মেন বাড়ি হিসাবে ভাবি। রাস্তায় বেরোলে বা কোথাও ঘুরতে গেলে সেটাকে বাড়ি ভাবা, সেটা যে আমার মেন বাড়ি, মেন বাড়ি যে পুরো পৃথিবী তার একটা অংশ, সমস্ত জায়গা, সেই হিসাবে কটা মানুষ ভাবে? তো সেইখানে তাহলে আমরা যদি মানুষকে পরিবেশের প্রায়োরিটিটাই না বোঝাই, তাদের শুধুমাত্র টাকার ফাইন দিয়ে, ভয় দেখিয়ে আইন কানুন মানতে বাধ্য করি, এটা কিন্তু শর্টকাট ছাড়া আর কিচ্ছু না। যখন পুলিশ থাকবে, যখন কেউ ওটা ওই ভুলটা ধরার জন্য থাকবে, শুধু সেইটুকু সময় তারা ওই নিয়ম কানুন পালন করবে। যেই কেউ ধরার থাকবে না, তখনই কিন্তু তারা যা করে তাই করতে থাকবে। তাহলে এটা গেল ফার্স্ট ভুল আর মেন ভুল। আর এটাই কিন্তু মেন সমস্যাটা করে, যে এই আইন কানুনগুলো চালু থেকেও বছরের পর বছর মানুষের মানসিকতার কোনো পরিবর্তন হয় না। এবার মানুষের মানসিকতার পরিবর্তন যতদিন না হবে, শুধুমাত্র আইন আর নিয়ম দিয়ে এটা কখনোই পরিবর্তন হওয়া সম্ভব নয়। যদি মানসিকতার পরিবর্তন হতো মানুষের, আজ পরিবেশের এই অবস্থা হতো না। সারা পৃথিবীতেই এটা বড় সমস্যা। তোমরা শুধু ভেবো না যে ভারতেই এটা সমস্যা হয়, আজ আমেরিকাতেও সেম অবস্থা, ইউরোপেও সেম অবস্থা। সবাই ভাবছে আমি আমার মতো থাকবো, এই পরিবেশটা আমার দায়িত্ব নয়, এটাই সবাই ভেবে নেয়। তো এই ক্ষেত্রেই যে যখন একমাত্র এই আইন আর নিয়মগুলো তোমার মানসিকতার পরিবর্তন করতে তোমায় বাধ্য করবে, না কিনা টাকা পয়সার ফাইন কতটা হচ্ছে সেইটা দিয়ে নয়, ততদিন অবধি কিন্তু এই আইন বা নিয়মের শুধু নাম পাল্টে যাবে, নতুন নতুন আইন আসবে, নতুন নতুন কি বলবো, তোমরা নামগুলো খালি শুনবে, কিন্তু এগুলো সবই হচ্ছে ভয় দেখিয়ে তাকে বাধ্য করা ছাড়া আর কিচ্ছু না। ভয় দেখিয়ে বাধ্য করা তোমরা নিজেরা সবার জীবনে দেখে থাকবে। আমরা ভয় পেয়ে জোর করে বাধ্য হয়ে অনেক কিছু মানি, কিন্তু যখনই কেউ দেখার থাকে না বা যদি সেটাতে আমরা শাস্তি না পাই, তখন কিন্তু আমরা সেটা যেইকে সেই স্বভাবেই ফেরত আসি। তাহলে এইভাবে কিন্তু পরিবেশের কোনো রকম উন্নতি বা পরিবর্তন করা সম্ভব নয়। যাই হোক, আমরা মেন যেগুলো পড়বো সেগুলো হচ্ছে ভারতের মধ্যে পরিবেশ মানে সম্পর্কিত আইন কোনগুলো। এখানে পুরো সিলেবাস ওয়াইজ আমি বলছি, সিলেবাসের মধ্যে যেগুলো রয়েছে, যদি কারোর আরো বেশি কিছু জানার ইচ্ছা হয়, যে সাবজেক্টটার প্রতি তোমার ইন্টারেস্ট আসছে, সে অন্য জিনিসও পড়তে পারো। তো আমাদের এখানে আমি মেনলি বলবো সিলেবাসের মধ্যে যেগুলো আছে। ফার্স্ট আসছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, যেটা 1972 সালে ফার্স্ট চালু হয়েছিল। এগুলো সব ভারতের মধ্যেকার চালু হওয়া আইন। তাহলে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন বলতে বন্য প্রাণ সুরক্ষা। বন্য প্রাণী সুরক্ষার মধ্যে কিন্তু গাছেরাও পড়ছে। আমরা প্রাণী মানে শুধুমাত্র কিন্তু জীবজন্তুকে ভাবলে হবে না, জীবদের মধ্যেই কিন্তু উদ্ভিদও পড়ছে। তাহলে বনের মধ্যে, বন জঙ্গলের মধ্যে যারা যারা রয়েছে তাদেরকে সুরক্ষা করার জন্য যে আইন, সেটা হচ্ছে 1972 সালে প্রথম চালু হয়েছিল এরকম পরিবেশ রিলেটেড কোনো একটা আইন। দ্বিতীয় আসছে 1980 সালে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট। তাহলে এবার আসছে বন জঙ্গলটাকে বাঁচানোর জন্য। তাহলে কনজারভেশন মানেও হচ্ছে সেটা কি বলবো, আমরা সুরক্ষাই বলা যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সংরক্ষণ সেটাকে বাঁচানো। তাহলে বন জঙ্গলকে বাঁচানোর জন্য যে আইন। এরপরে আসছে জলের দূষণ নিয়ন্ত্রণ আইন।
তাহলে সেটা ইংলিশে যদি বলা হয় ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন, তাহলে তার দূষণ যেমন প্রিভেন্ট করতে হবে, প্রিভেন্ট মানে হচ্ছে হওয়ার আগেই থামানো, মানে এরকম না যে হয়ে গেল তারপরে আমি সেটা ঠিক করলাম। তাহলে ফার্স্টেই কিন্তু আসছে যে প্রিভেনশন, তাহলে সেটা আমরা করা থেকেই থামাবো কি করে। তারপর দ্বিতীয় হচ্ছে কন্ট্রোল অফ পলিউশন, তাহলে হয়ে গেল যখন তখন সেটা ম্যানেজ করব কি করে, বা সেটাকে কি বলবো যত পরিমাণ হওয়া সম্ভব তার চেয়ে কম কি করে করব। এটা চালু হয়েছিল 1974 সালে। আর সেম এরকমই বায়ুর ক্ষেত্রেও আইন আছে, এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, সেটা হচ্ছে 1981 সালে ফার্স্ট চালু হয়। এরপরে আসছে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, যেটা এসেছে 1986 সালে। এই আইনগুলোর মেন যে এই সালগুলোই মনে রাখার জন্য দরকারি। তো ইপিএ যেটা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, এটা হচ্ছে এটা অনেক বড় একটা আইন, যার আন্ডারে আরো অনেক নিয়ম এসেছে নতুন করে, যেগুলো ভারতে তার আগে ভাবা হয়নি। তো এটা হচ্ছে মেন পরিবেশকে পুরোটা হিসাবে ভেবে তাকে সুরক্ষা প্রদান করা, সেইটা নিয়ে যা যা নিয়ম কানুন পালন করা উচিত সেটা। এরপর আছে বায়োডাইভার্সিটি অ্যাক্ট 2002। তাহলে দেখো ফার্স্ট যেটা আমরা বললাম সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, সেটা শুধু বন জঙ্গলের ক্ষেত্রে প্রযোজ্য। এইবার আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি অ্যাক্ট, যেটা 2002 সালে হয়েছে, যেটা বেশ রিসেন্ট। তাহলে বায়োডাইভার্সিটি অ্যাক্ট হচ্ছে মানে জীব বৈচিত্র্য সুরক্ষা করা হচ্ছে। জীব বৈচিত্র্যটা কিন্তু শুধুমাত্র বন জঙ্গলের মধ্যে সীমিত নয়, তুমি আশপাশে যেগুলো ধরো দেখছো, একটা পাখিদের ক্ষেত্রে যদি আমি বলি বৈচিত্র্য, তাহলে তোমাদের আশপাশে তোমরা কাক দেখতে পাবে, চড়ুইও দেখতে পাবে, হাঁসও দেখতে পাবে, মুরগিও দেখতে পারবে। কিন্তু এত ধরনের যে পাখি, এখানে কিছু কিছু পাখির সংখ্যা অনেক কমে গেছে, যেমন বুলবুলি, তারপরে টিয়া পাখি, তারপরে দাঁড় কাক, যে কাকেদের মধ্যে একটা অন্য ভাগ, তারপর কোকিল, এদের সংখ্যা কম অনেক। তাহলে এরা যেন পুরোপুরিভাবে নিশ্চিহ্ন না হয়ে যায়, এটা হচ্ছে মেন লক্ষ্য। আচ্ছা, এগুলো হয়ে গেল এবার আইন যেগুলো ভারতের মধ্যে চালু হয়েছে। এবার আসছে ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টসের মধ্যে ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল অনেকেই আগে পড়েছো। মন্ট্রিল প্রোটোকল একটা, আর কিয়োটো প্রোটোকল আর একটা। এবার এই দুটো, এটা হচ্ছে 1987 সালে হয়েছিল, আর এটা হয়েছিল 1997 সালে। মন্ট্রিলটা হয়েছিল কিসের জন্য? সিএফসি, আর এটা হয়েছিল জিএইচজি। এবার তোমরা যারা বাড়ি থেকে দেখছো তারা চেষ্টা করে দেখতে পারো যে এগুলোর কি ফুল ফর্ম, আমি বলেই দেব। তো এখানে মন্ট্রিল প্রোটোকল বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এক একটা, এগুলো হচ্ছে অনেকগুলো দেশ মিলে একটা চুক্তি গ্রহণ করেছে। 1987 সালে মন্ট্রিল শহরে এটা হয়েছিল বলে তাই বলা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। এখানে কি বলা হয়েছিল যে আমরা সিএফসি মানে ক্লোরোফ্লুরোকার্বন জাতীয় জিনিস কম নির্গমন করব আস্তে আস্তে। কারণ কি? কারণ দেখা গেছিল যে ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে আছে, সেই ওজোন স্তর ধীরে ধীরে পাতলা হয়ে গেছে, পাতলা হয়ে অনেক বেশি পরিমাণ ইউভি রশ্মি পৃথিবীতে প্রবেশ করছে, যার ফলাফল খুব খারাপ। সেই জন্য এবারে সিএফসি হচ্ছে ওজোন স্তরের ক্ষয় করে, সেই জন্য সিএফসি জিনিসটা মানে যৌগটা ঠান্ডা রাখার ক্ষেত্রে কাজে লাগে। তাহলে ফ্রিজের ক্ষেত্রে আরো অন্যান্য জিনিসের ক্ষেত্রে সেইগুলো যাতে অন্য কোনো যৌগ তৈরি করা হয় যেটা ওই ক্ষেত্রেই কাজে লাগানো যাবে, মানে সাবস্টিটিউট হিসাবে, তাহলে সেইটা চুক্তি নেওয়া হয় সেই সময়তে। এরপর আসছে কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল নেওয়া হয় 1997 সালে, যেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী গ্রিন হাউস গ্যাসদের নির্গমন কমানোর জন্য নেওয়া হয়েছিল। গ্রিন হাউস গ্যাস তোমরা আগে পড়েছো, এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, যারা যে গ্যাসগুলো পৃথিবীর অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডলের মধ্যে থাকছে, কিন্তু তারা কি করে সূর্য থেকে আগত যে রশ্মিটা বা যে তাপটা সেটা তারা শোষণ করে রেখে দেয় নিজের মধ্যে, সেটা তারা ফেরত যেতে দেয় না। পৃথিবীর মধ্যে এমনিতে যেটুকু সূর্যালোক আসে, মানে ধরো এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর গায়েতে যতটা সূর্যালোক আসছে তার অনেকটা কিন্তু ফেরত চলে যাওয়ার কথা। এবার বায়ুমণ্ডলে, এটা বায়ুমণ্ডলের মধ্যে ধরো গ্রিন হাউস গ্যাস রয়েছে,
সেই গ্রিন হাউস গ্যাস কিন্তু একে ফেরত যেতে দেয় না, একে এর মধ্যেই আবদ্ধ করে দেয়। তাহলে কি হলো, জায়গাটা গরম হয়ে যাচ্ছে। তাহলে সেখানে তাপটা তো ফেরত যাচ্ছেই না, উল্টে পৃথিবীর মধ্যে পৃথিবী আরো বেশি গরম হচ্ছে। এই টেকনিকটাকে কাজে লাগিয়ে ঠান্ডা জায়গাতে গ্রিন হাউস বানানো হয়, যেটা সবুজ রঙের একটা বাড়ি, তার মধ্যে ক্যাকটাস চাষ করা হয়। কারণ ক্যাকটাস হচ্ছে গরম জায়গার গাছ। তাহলে ঠান্ডা অঞ্চলে একটা সবুজ বাড়ি বানিয়ে কিভাবে করা হচ্ছে, ওখানেও সূর্যের আলো ঢুকছে কিন্তু বেরিয়ে যেতে পারবে না, তাহলে ভেতরটা গরম হয়ে যাচ্ছে। আর ওই গরম হয়ে যাওয়ার ফলে ওখানে তোমার যেহেতু বেশি টেম্পারেচার হয়ে যাচ্ছে, সেজন্য সেখানে কি বলবো, ওই ক্যাকটাসগুলো চাষ করতে সুবিধা হচ্ছে। যেখানে পজ কর। আচ্ছা, এরপরে আসছি ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস এর মধ্যে ক্লাইমেট নেগোসিয়েশনস। তো ক্লাইমেট নেগোসিয়েশন বলতে কি বোঝাচ্ছে, কবে কবে কোথায় কোথায় পরিবেশ সম্পর্কিত কি কি কনফারেন্স হয়েছে। তাহলে এখানে ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে স্টকহোমে 1972 সালে। স্টকহোম একটা শহরের নাম, যেখানে প্রথম পরিবেশ সম্পর্কিত সম্মেলন হয়েছিল 1972 সালে। তারপরে হয় জেনিভাও আর একটা শহর। এখানে সমস্ত শহরগুলোর নাম দিয়ে আর সেই সালটার নাম দিয়ে এগুলো মনে রাখতে হবে যে কবে কবে কোথায় কোথায় হয়েছে। জেনিভাতে হয়েছিল 1979 সালে। এরপরে হয় রিও ডি জেনিরোর, যেটা বসুন্ধরা সম্মেলন হিসাবে তোমরা স্কুলে পড়েছো, রিও সামিট, সেটা 1992 সালে হয়েছিল। এই সময়তে ইউএনএফসিসিসি তৈরি হয়েছিল। আর ইউএনএফসিসিসি এইটা চালু হয় তারপর থেকে। এটা হচ্ছে একটা সংস্থা, যে সংস্থার আন্ডারে তারা ঠিক করে যে এরপর থেকে এরা প্রত্যেক বছরে বাৎসরিক একটা সম্মেলন করবে, যেটার নাম হবে কপ, যেটা হচ্ছে COP, কনফারেন্স অফ পার্টিজ। তাহলে এইটা প্রত্যেক বছর বছর হয়। আর তার মধ্যে এইবার আমরা পড়বো যে তার মধ্যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। এটা তোমরা পড়ে রাখতে পারো যে রিসেন্ট যে কপ যে সম্মেলনটা হয়েছে সেটা কোথায় হয়েছে। এটা আমি তোমাদের বলবো নিজেরা ইন্টারনেট ঘেঁটে দেখে নিতে, কারণ অনেক সময় কিছু কিছু রিসেন্ট জিনিস থেকে কোয়েশ্চেন আসে। তাহলে COP1 যেটা ফার্স্ট কপ যে সম্মেলন, সেটা হয়েছিল 1995 সালে। বার্লিন ম্যান্ডেট বলে একটা পদক্ষেপ সেখানে নেওয়া হয়। এরপরে হয় COP3। আমি শুধু ইম্পর্টেন্টগুলো বলছি, কপ প্রত্যেক বছর বছর হয়েছে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট আমি শুধু সেইগুলো বলছি। COP3 হয় 1997 সালে কিয়োটোতে। তাহলে 1997 সালে এই যে অলরেডি আমরা যেটা বললাম কিয়োটো প্রোটোকল, যেটা চালু করা হয়েছিল গ্রিন হাউস গ্যাসের নিয়ন্ত্রণের জন্য, সেটা কখন নেওয়া হয়েছিল, COP3 সম্মেলনের টাইমে। এরপরে হয় COP21, মানে ইম্পর্টেন্ট হিসাবে আমি বলছি COP21 যেটা হয়েছিল 2015 সালে প্যারিসে। এই প্যারিস এগ্রিমেন্ট যেটা খুব বিখ্যাত, এখন অবধি সেটা নিয়ে কথা হয়, যে প্যারিস এগ্রিমেন্টে যেটা ঠিক করা হয় যে প্রথমবার গ্লোবাল ওয়ার্মিং এর একটা লিমিট সেট করা হয়েছিল। কি লিমিট ছিল ঠিক করা হয়েছিল, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আগের যে টেম্পারেচার। এবার এটা ভালো করে বুঝতে হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলতে কি বোঝায়, শিল্পায়ন। তাহলে সারা পৃথিবীতে শিল্প যবে থেকে চালু হয়েছে, ইন্ডাস্ট্রি যবে থেকে চালু হয়েছে, ধরে নেওয়া হয় সেই সময় থেকে পলিউশন শুরু হয়েছে অতিরিক্ত পরিমাণে। তাহলে সেই সময়ের আগে আমাদের সারা পৃথিবীর যেটা গ্লোবাল অ্যাভারেজ টেম্পারেচার ছিল, গ্লোবাল অ্যাভারেজ বলতে এটা না যে তুমি যেখানে থাকো সেখানের যে টেম্পারেচার, সেটা নয়, সারা পৃথিবীর টোটাল যে গড় টেম্পারেচার সেটা যেটা ছিল, সেটা এখন যেটা বেড়েছে সেই বাড়াটা যেন সেই সময়ের তুলনায় অ্যাভারেজ যে টেম্পারেচার সেটা যেন 1.5 ডিগ্রি অবধি মাত্র বাড়তে পারে, মানে 1.5 ডিগ্রি সেলসিয়াস মাত্র বাড়তে পারবে। এবার তোমরা ধরো শুনে অনেকেই ভাববে যে এটা এমন কি বড় ব্যাপার, মাত্র 1.5, তো রোজ তো কত কত ডিগ্রি টেম্পারেচার বাড়ছে কমছে, অনেক কিছু হচ্ছে। তাহলে এখানে যে কারণে বলা হচ্ছে সেটা হচ্ছে যে এটা কিন্তু গ্লোবাল অ্যাভারেজ। তাহলে গ্লোবাল অ্যাভারেজ মানে সারা পৃথিবীর টোটাল হিসাবে বলা হচ্ছে। তাহলে এখানে যেখানে ধরো নর্মালি টেম্পারেচার বেশি থাকে সেখানে আরো বাড়বে,
আর যেখানে নর্মালি টেম্পারেচার কম থাকে সেখানেও বাড়বে। তাহলে টোটাল হিসাবে এটা অ্যাভারেজ বলা হচ্ছে, আর বছরের পর বছরের এটা অ্যাভারেজ হবে, এটা তোমার দৈনন্দিন আবহাওয়া না। তো এইখানে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা যে গ্লোবাল অ্যাভারেজ। এবার আসছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, সেটা একটা কথা আছে সিবিডি বলে। তাহলে সিবিডি কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এটা আর একটা টার্ম আছে। তো এইগুলো একটু পড়ে রাখতে হবে, এগুলো যেহেতু আলাদাভাবে সিলেবাসে বলে দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি একটু, যে 1992 সালে রিওতে যে সামিটটা হয়েছিল, যেটা বললাম একটু আগে, বসুন্ধরা সম্মেলন, সেইখানের পরবর্তীকালের কাজ হিসাবে কার্টাজেনা প্রোটোকল আর নাগোয়া প্রোটোকল নেওয়া হয়েছিল পদক্ষেপ হিসাবে। কার্টাজেনা প্রোটোকল কি না, সেটাতে ঠিক করা হয়েছিল, সেটা 2000 সালে নেওয়া হয়েছিল। সেটাকে জেনেটিক্যালি মডিফাইড যা যা জিনিস, মানে হাইব্রিড যা যা জিনিস ল্যাবরেটরিতে তৈরি করে তারপরে সেটা বিক্রি করা হচ্ছে, সেটা মানুষজনরা খাচ্ছে, সেটা সেফ কিনা, নিরাপদ কিনা, সেইটা বোঝার জন্য এই প্রোটোকলটা চালু করা হয়েছিল। এরকমই আর একটা প্রোটোকল হচ্ছে নাগোয়া প্রোটোকল, যেটাতে ঠিক করা হয়েছিল, যেটা 2010 সালে নেওয়া হয়েছিল। সেখানে ঠিক করা হয় জেনেটিক রিসোর্সকে সাস্টেনেবল ইউজ কিভাবে করা হবে। মানে যে কোনো দেশে ধরো কোনো একটা তার সম্পদ আছে, যেমন টাকা পয়সা তার সম্পদ, তেমন সেই জায়গাকার একটা জীব, একটা গাছ, একটা প্রাণী, সেটাও কিন্তু তার রিসোর্স, তার সম্পদ। তাহলে সেটাকে যদি আমরা না জানিয়ে, সেই দেশের থেকে অনুমতি না নিয়ে আমি যদি সেটাকে কাজে লাগাই, সেটা কিন্তু একটা বেআইনি পদক্ষেপ। তো এইটা একটা টপিক যেটা থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়া হয়েছিল, যেটা বায়োপাইরেসি, সেইটা যুক্ত। তাহলে বায়োপাইরেসি মানে কি? বায়োপাইরেসি মানেই হচ্ছে অন্য কোনো দেশের কোনো সম্পত্তি, সেটাকে তুমি নিজের কাজে লাগাচ্ছ, কিন্তু সেই দেশের থেকে তুমি কোনো অনুমতি নাওনি, এমনকি সেই দেশে এটা নিয়ে যে রিসার্চ করা হয়েছে সেটাকেও তুমি কাজে লাগাতে পারো নিজের ক্ষেত্রে, কিন্তু সেটাকে তুমি কখনোই অ্যাকনলেজ করনি, মানে সেটাকে কোনো কৃতজ্ঞতা কোনো জ্ঞাপন করনি। তাহলে এই নাগোয়া প্রোটোকলের পর থেকে বায়োপাইরেসিটা ইল্লিগাল হিসাবে প্রমাণিত হয়, যে যাতে কেউ যদি এরকম কোনো পদক্ষেপ নেয় তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে। আচ্ছা, এবার আছে এই আর একটা ক্লাইমেট কনফারেন্সের কথা বলে দিই, ইউএন জেনারেল অ্যাসেম্বলি, যেটা ঠিক যেখানে মানে এটা নর্মালি যেমন ধরো আমাদের অ্যাসেম্বলি যেটা বিধানসভা, তারপরে ধরো আর একটা যেটা রয়েছে লোকসভা, সেরকম ইউএন ইউনাইটেড নেশনসের একটা অ্যাসেম্বলি হয়, যেখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নেওয়া হয়েছে রিসেন্ট 20 মে, মানে 20 মে 2026 একটা রেজলিউশন নেওয়া হয়েছে, একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, যেটাতে প্যারিস এগ্রিমেন্ট নিয়ে আবার খুব জোর গলায় কথা হয়েছে। প্যারিস এগ্রিমেন্ট মানে একটু আগে আমি যেটা বললাম, যে গ্লোবাল অ্যাভারেজ টেম্পারেচার প্রি ইন্ডাস্ট্রিয়াল এরার তুলনায় গ্লোবাল অ্যাভারেজ টেম্পারেচার 1.5 ডিগ্রি সেলসিয়াসের উপরে যেন না বাড়ে। তাহলে সেইটা নিয়ে আবার নতুন করে পদক্ষেপ নেওয়া হয়েছে অনেক কড়াভাবে, কারণ সমস্ত দেশের মন্ত্রীরা বুঝছে যে আমরা অলরেডি আমাদের লিমিট পার করে গেছি, যেটা 2015-তে আমরা ঠিক করেছিলাম, সেটা এখনো অবধি আমরা কমপ্লিট তো করতে পারিনি, বরং আরো খারাপ জায়গাতে চলে গেছে। তো এখানে যেটা ঠিক করা হয়েছে যে ট্রিপল রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি আর ডাবল দ্য গ্লোবাল অ্যানুয়াল অ্যাভারেজ রেট অফ এনার্জি এফিসিয়েন্সি improvement by 2030 while phasing out fossil fuels in energy systems through a transition to achieve net zero emission target by 2050। তাহলে এখানে যেটা ঠিক করা হয়েছে যে রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি, মানে প্রত্যেকটা দেশ যে পরিমাণ পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্পদ থেকে যে শক্তি তৈরি করছে সেটাকে 3 গুণ করবে, আর যে পরিমাণ এনার্জি তারা বাঁচাচ্ছে, ঠিকভাবে কাজে লাগাচ্ছে, নষ্ট হতে দিচ্ছে না, সেটার যে গ্লোবাল অ্যানুয়াল অ্যাভারেজ, মানে সারা পৃথিবী জুড়ে সারা বছরে যেটা গড়, সেটা যেন আরও ইমপ্রুভ করা হয় 2030 সালের মধ্যেই। আর আস্তে আস্তে জীবাশ্ম জ্বালানি কম করে করে আমরা নেট জিরো এমিশন টার্গেট ফিল আপ করবো 2050-এর মধ্যে, মানে 2050 সালের মধ্যে
আমরা নেট জিরো এমিশন টার্গেট কমপ্লিট করব। নেট জিরো এমিশন টার্গেট বলতে যেটা বোঝায় যে আমরা যতটা ক্ষতি করছি ততটাই আবার লাভও করছি, মানে আমরা যতটা ধরো পরিবেশের যতটা ভালো করছি ততটাই পরিবেশের ক্ষতি করছি। মানে এখনো কিন্তু এটা ভাবা হচ্ছে না যে পরিবেশের শুধু আমরা ভালোটা করতে পারবো। আমরা এই টার্গেটটাই রাখছি 2050, মানে 2050 সাল, মানে এখনো আমাদের কাছে প্রায় 25 বছর রয়েছে যে আমরা শুধু ওই পলিউশনের প্লাস মাইনাসটা ঠিক করার জন্য। আর এই প্লাস মাইনাস সমান হবে বলেই এটাকে বলা হচ্ছে নেট জিরো, মানে টোটাল জিরো, মানে প্লাস মাইনাস হয়ে গিয়ে ওটা জিরোতে থেমে থাকছে, যে পলিউশন বেশি নয় পলিউশন কম নয়, আমরা মাঝখানে ব্যালেন্সে আটকে থাকছি। ঠিক যেমন সেই তোমরা যখন পিএইচ নিয়ে পড়েছো, পিএইচ 7 মানে হচ্ছে একটা বাফার, মানে সেটা ঠিক মাঝামাঝি, নিচের দিকে নামলে অ্যাসিড, ওপর দিকে নামলে ক্ষার। এই নেট জিরোটা হচ্ছে ঠিক ওই রকম জায়গায়, কিন্তু এখন অবধি এটা বলা হচ্ছে না যে আমরা পলিউশনকে জিরোতে নিয়ে যাবো। এটাই। আচ্ছা, এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল।